শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মেহেরপুর থেকে 3 দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার। বিধানসভার উন্নয়ন বিভাগীয় স্থায়ী কমিটিতে বরাকের আমিনুর রশিদ চৌধুরী। চেক বাউন্স মামলা, 3 মাসের কারাদণ্ড রাজপাল যাদবের। ট্রেনের টিকিটবিহীন যাত্রা রোধ করতে ব্যাপক চেকিং অভিযান উত্তর পূর্ব রেলের। নাবালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা, ধৃত যুবক রামকৃষ্ণনগরে। 5 গ্রামের শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না কেউ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। শ্রীভূমিতে এইমস স্যাটেলাইট সেন্টার, জিসি কলেজকে 100 কোটি টাকা। ভুয়ো ডিগ্রি ও জাল শিক্ষাগত শংসাপত্রে চাকরি, বিহারের 3000-এর বেশি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত। শিশুর যৌন নির্যাতনের অভিযোগ গোপন করা মানেই অপরাধ, পক্সো মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের। উচ্চ অ্যালকোহলযুক্ত ওষুধ বিক্রিতে কড়াকড়ি কেন্দ্রের, এবার থেকে লাইসেন্স ও চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। 2029-এর লোকসভা ভোটের আগেই কার্যকর হতে পারে এক দেশ এক নির্বাচন, জানালো সংসদীয় যৌথ কমিটির প্রধান। আগস্ট থেকে ফের প্রকল্পের সুবিধা অরুণোদয়, রেশনের চিনি ডাল। এবং সর্বশেষ খবরটি হলো রাম মন্দির অনুদান বিতর্কে সুপ্রিম কোর্টে শুনানি 13 জুলাই। প্রধান বিচারপতির বেঞ্চে উঠছে 3টি আবেদন। এবারে শুনুন বিস্তারিত খবর। 3 দিন ধরে নিখোঁজ রয়েছেন মেহেরপুর এলাকার মুন্নি রবি দাস নামে এক গৃহবধূ। গত 8 জুলাই বিকেল থেকে নিখোঁজ তিনি। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, 8 জুলাই বিকেলে মুন্নি রবি দাস মেহেরপুরের নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য সব আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও তার কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সম্পর্কে কোনো তথ্য বা সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ি অথবা পরিবারের দেওয়া মোবাইল নম্বর 9706324912 এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো বিধানসভার উন্নয়ন বিভাগীয় স্থায়ী কমিটিতে বরাকের আমিনুর রশিদ। আসাম বিধানসভার উন্নয়ন বিভাগীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার বিধানসভার সচিবালয় থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে 13 সদস্যের এই গুরুত্বপূর্ণ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিধায়ক ভবেশ কলিতা, আর বরাক উপত্যকা থেকে একমাত্র সদস্য হিসেবে স্থান পেয়েছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বিধানসভার কার্যপ্রণালী ও কার্য পরিচালনা বিধির আওতায় গঠিত এই কমিটি আগামী 1 বছর রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, সরকারি ব্যয়ের স্বচ্ছতা, প্রশাসনিক জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সুপারিশও করবে, যা পরবর্তীতে বিধানসভায় উপস্থাপন করা হবে। রাজনৈতিক মহলের মতে বরাক উপত্যকা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আমিনুর রশিদ চৌধুরীর অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা, রেল ও সড়ক যোগাযোগের উন্নয়ন, বন্যা ও নদী ভাঙ্গন, পানীয় জলের সংকট, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, কৃষি এবং কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি এবার কমিটির আলোচনায় আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। পরবর্তী খবরটি হলো রাম মন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া 3টি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আগামী 13 জুলাই প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাগুলির শুনানি হওয়ার কথা রয়েছে। এই মামলাগুলিতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় তদন্তের পাশাপাশি আর্থিক লেনদেনের বিস্তৃত নিরীক্ষার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, রাম মন্দিরে অনুদানের বিপুল অঙ্কের অর্থে অনিয়মের অভিযোগ সামনে আসার পর উত্তরপ্রদেশ সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন শীর্ষকর্তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনগুলিতে মন্দির ট্রাস্টের আর্থিক লেনদেনের মহা হিসাব নিরীক্ষকের মাধ্যমে হিসাব পরীক্ষা, কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত, ফরেনসিক নিরীক্ষা এবং ব্যাংক তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ব্যবস্থা ও অন্যান্য ডিজিটাল লেনদেনের নথি সংরক্ষণের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।
এই বিতর্ককে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তীব্র হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এক বিবৃতিতে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পক্ষে মত জানিয়ে বলেছে, এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সমাজ ও ভগবান রামের ভক্তদের অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হচ্ছে। সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হুসাবলী আশা প্রকাশ করেছেন, মন্দির কর্তৃপক্ষ ও সরকার গঠিত তদন্তকারী দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পরবর্তী খবরটি হলো, উচ্চ অ্যালকোহলযুক্ত ওষুধ বিক্রিতে কড়াকড়ি কেন্দ্রের, এবার থেকে লাইসেন্স ও চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। উচ্চমাত্রার ইথাইল অ্যালকোহলযুক্ত কিছু ঔষধের অপব্যবহার ও নেশার উদ্দেশ্যে ব্যবহার রুখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ঔষধ সংক্রান্ত নিয়মে সংশোধন এনে এই ধরনের ওষুধকে কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থার আওতায় এনেছে। ফলে এবার থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি অ্যালকোহলযুক্ত ওষুধ উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে লাইসেন্স এবং চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক হবে। এতদিন ঔষধ বিধি 1945-এর তহসিলকে এর আওতায় এলাচ, আদা ও অন্যান্য সুগন্ধি উৎপাদনের টিংচার সহ কয়েক ধরনের ঔষধকে লাইসেন্সের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এই ধরনের কিছু ঔষধে ইথাইল অ্যালকোহলের পরিমাণ 80 থেকে 90% পর্যন্ত থাকায় সেগুলি নেশার উদ্দেশ্যে অপব্যবহারের অভিযোগ উঠছিল। স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, বিভিন্ন রাজ্য সরকারের কাছ থেকেও এই বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছিল। বিশেষ করে গ্রামাঞ্চল ও ছোট শহরের কিছু প্রস্তুতকারক বিপুল পরিমাণ অ্যালকোহল মিশিয়ে সামান্য আদা বা এলাচের নির্যাস যোগ করে বড় বোতলে এই টিংচার বাজারজাত করছিল। মূলত হজমের সহায়ক হিসেবে ব্যবহৃত হলেও অনেক ক্ষেত্রে এগুলি নেশাজাতীয় পানি হিসেবে বিক্রি হচ্ছিল। মন্ত্রক জানিয়েছে, আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধ বা হোমিওপ্যাথি ওষুধ এই সিদ্ধান্তের আওতায় পড়ছে না, কারণ ওইসব পদ্ধতির ঔষধে অ্যালকোহলের মাত্রা আগেই নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম শুধুমাত্র ওইসব টিংচারের ক্ষেত্রে প্রযোজ্য যেগুলি সাধারণ চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত। নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী যেসব ওষুধে ইথাইল অ্যালকোহলের পরিমাণ 12% বেশি এবং বোতলের পরিমাণ 30 মিলিলিটারের বেশি, সেগুলি আর তফসিলকে এর ছাড়ের আওতায় থাকবে না। এই ধরনের ওষুধ উৎপাদন ও বিক্রির জন্য ওষুধ ও প্রসাধনী আইন 1940 অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে। পরবর্তী খবরটি হলো, শিশুর যৌন নির্যাতনের অভিযোগ গোপন করা মানেই অপরাধ। পক্সো মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের। শিশুর যৌন নির্যাতনের অভিযোগ জানার পরও তা গোপন করে রাখা আইনত অপরাধ। পক্সো আইনের একটি গুরুত্বপূর্ণ মামলা এমনই স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কোনো নাবালক বা নাবালিকা যদি জানায় যে তার উপর যৌন নির্যাতন হয়েছে, তাহলে সেই অভিযোগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে এবং অবিলম্বে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চ রায়ে বলেছে, কোনো ব্যক্তি যদি নির্যাতিত শিশুর কাছ থেকে সরাসরি ঘটনার কথা শুনেন, তাহলে ধরে নেওয়া হবে তিনি অপরাধ সম্পর্কে অবগত। শুধু নিজের চোখে ঘটনা দেখা নয়, ভুক্তভোগীর কাছ থেকে পাওয়া তথ্য অপরাধের বিষয়ে জানার সমান বলে বিবেচিত হবে। মামলাটি অরুণাচলের একটি বিদ্যালয়ের 8 বছরের এক ছাত্রীর যৌন নির্যাতনকে কেন্দ্র করে। অভিযোগ, বিদ্যালয়ের এক উচ্চ শ্রেণীর ছাত্র তাকে যৌন নির্যাতন করে। শিশুটি বিষয়টি শিক্ষক, বড় ক্লাসের দিদি এবং সহপাঠীদের জানালেও বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠে। সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করেছে, যৌন নির্যাতনের প্রতিটি ঘটনায় শরীরে আঘাতের চিহ্ন থাকা বাধ্যতামূলক নয়। তাই কেবল শারীরিক প্রমাণের অভাব দেখিয়ে অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। শিশুর বক্তব্যকে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত চালাতে হবে। এর আগে গুয়াহাটি হাইকোর্ট অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষিকাকে শাস্তি দিয়েছিল। আদালতের যুক্তি ছিল, নির্যাতিতার শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন না থাকায় অভিযোগ প্রমাণিত হয়নি। তবে সেই রায় খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শিশুর কাছ থেকে অভিযোগ শোনার পরও পুলিশকে না জানানোয় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পক্সো আইনের 21 ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মামলা চালানোর যথেষ্ট ভিত্তি রয়েছে। রায়ের সর্বোচ্চ আদালত আরও বলেছে, বয়সের কারণে অনেক সময় শিশুরা ঘটনার গুরুত্ব পুরোপুরি বুঝতে পারে না, তাই তাদের সঙ্গে সংবেদনশীলভাবে কথা বলে সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে হবে। তবে সেই প্রক্রিয়া যেন কখনো অভিযোগকে দমন বা খারিজ করার হাতিয়ার না হয়ে ওঠে। পাশাপাশি আদালত জানিয়েছে, এই মামলায় নির্যাতিতার দিদি ও বান্ধবীরা ঘটনার কথা জানলেও তারা নাবালিকা হওয়ায় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে না।
তবে যারা প্রাপ্তবয়স্ক হয়েও অভিযোগ গোপন করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো ভুয়ো ডিগ্রি এবং জাল শিক্ষাগত শংসাপত্র দেখিয়ে সরকারি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার অভিযোগে বিহারে ৩,০০০-এরও বেশি শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2006 থেকে 2015 সালের মধ্যে হওয়া শিক্ষক নিয়োগের পর রাজ্য সতর্কতা ব্যুরোর বিস্তারিত তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিথিলেশ তিওয়ারি জানান, তদন্তে দেখা গিয়েছে একাধিক ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জারি করা ডিগ্রি এবং জাল শিক্ষাগত শংসাপত্র ব্যবহার করে বহু প্রার্থী শিক্ষক পদে নিয়োগ পেয়েছিলেন। এই অনিয়মের ভিত্তিতে ইতিমধ্যেই বহু শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করার পর তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চাকরির সময়কালে তাদের যে বেতন ও ভাতা দেওয়া হয়েছে তা সুদ সহ ফেরত আদায়ের প্রক্রিয়াও শুরু করবে শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যের সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলে। এই ঘটনার তদন্তের নির্দেশও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগেই দেওয়া হয়েছিল। সরকারি সূত্রের দাবি, তদন্ত চলাকালীন দেখা যায় কয়েকজন শিক্ষক বিভাগীয় ব্যবস্থা শুরু হওয়ার আগে ইস্তফা দিয়েছেন। তবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। পরবর্তী খবরটি হলো, পাটগ্রামে শিল্প স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না কেউ, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। একসঙ্গেই বন্ধ হয়ে গিয়েছিল পাটগ্রামের কাঁচার কাগজ কল আর জাগিরউডের কাগজ কল, কিন্তু জাগিরউডে কাগজ কলের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে টাটার বহু অভিলাষী সেমিকন্ডাক্টর শিল্প সহ বহু কারখানা। অথচ পাটগ্রামের পরিত্যক্ত জমির কথা অনেকেই ভুলে গিয়েছেন। পরিত্যক্ত কারখানা ক্যাম্পাস কার্যত বুতুরে বাড়িতে বদলে যাচ্ছে। জাগিরউড নিয়ে সরকার এতটা আগ্রহ দেখাচ্ছে, অথচ পাটগ্রাম নিয়ে ততটাই নির্লিপ্ত কেন? বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন এক সাংবাদিক। জবাবে মুখ্যমন্ত্রী যা বললেন তার নির্যাস হলো, পাটগ্রামে শিল্প স্থাপনে কেউ আগ্রহী দেখাচ্ছে না। পাটগ্রাম নিয়ে এই অবহেলার জবাব দিতে গিয়ে হিমন্ত এদিন বলেন, আমরা জাগিরউড, পাটগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জায়গা লগ্নিকারীদের সামনে তুলে ধরি। জাগিরউডের ক্ষেত্রে শিল্প সংস্থা উৎসাহ দেখিয়েছে, ফলে সেখানে কারখানা হচ্ছে, কিন্তু পাটগ্রামের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এখানে শিল্প স্থাপনে কেউ আগ্রহী নয়। এখন সরকার তো জোর করে কাউকে নির্দিষ্ট কোনো জায়গায় শিল্প স্থাপনে বাধ্য করতে পারে না। গুয়াহাটির বাইরে শিল্পকে উৎসাহী করতে হলে সেখানে স্থানীয়ভাবে কাঁচামালের একটা উৎস থাকতে হবে। বাঁশ কেন্দ্রিক যারা শিল্প স্থাপনে আগ্রহী, অর্থাৎ বাঁশ থেকে ইথানল, মিথানল উৎপাদনে আগ্রহীদের আমরা কাঁচার কাগজ কলের জমি দেখাচ্ছি, কিন্তু এক্ষেত্রে আগ্রহ তো দেখাতে হবে লগ্নিকারী শিল্প সংস্থার। আগামীতে আর রাষ্ট্রায়ত্ত সংস্থা শিল্পে লগ্নি করবে না, ফলে বেসরকারি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ নেই। সমস্যা এখানেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, পাটগ্রামে শিল্পের ভবিষ্যৎ আপাতত অন্ধকারে। পরবর্তী খবরটি হলো, নাবালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা, ধৃত যুবক। শ্রীভূমি জেলায় একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ক্রমশ বাড়ছে। সম্প্রতি চান্দামারি এলাকায় সেপটিক ট্যাঙ্কে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা এবং মদনমোহন এলাকায় 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গোটা জেলা যখন এখনো সুখ ও ক্ষোভে উত্তাল, ঠিক সেই সময় রাতাবাড়ি থানাধীন একটি চা বাগান এলাকায় 10ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ সামনে এসেছে। পরপর এমন ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারী শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই নাবালিকা ছাত্রী তার এক বান্ধবীকে সঙ্গে নিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। এক নির্জন এলাকায় পৌঁছলে সঞ্জীব চৌহান নামে এক যুবক তাদের পথ আগলে দাঁড়ায়। অভিযোগ, সে জোর করে ছাত্রীটিকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি শ্লীলতাহানিরও চেষ্টা চালায়। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় দুই ছাত্রী বয়ে চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে দাওয়া করে দুর্লভচড়া স্টেশন রোড এলাকা থেকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধুলাই দিয়ে রাতাবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকার পরিবারের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্ত সঞ্জীব চৌহানকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের পাশাপাশি ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে রাতাবাড়ী পুলিশ। পরবর্তী খবরটি হলো, চেক বাউন্স মামলায় আদালতে বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট তাকে 3 মাসের কারাদণ্ড বহাল রেখেছে এবং বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হয় তার আচরণ নিয়ে কড়া মন্তব্য করেছে। আদালতের পর্যবেক্ষণ, একাধিকবার সুযোগ দেওয়া হলেও রাজপাল যাদব নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। একটি রিপোর্টে প্রকাশ, বিচারপতি শরণকান্ত শর্মার বেঞ্চ সেশনস কোর্টের দেওয়া সাজা বহাল রেখে রাজপাল যাদবকে 7টি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, প্রতিটি মামলায় অভিযোগকারীকে 1.5 কোটি দেওয়ার পাশাপাশি 1.4 লক্ষ টাকা, 75,000 টাকা এবং রাজ্যকে 25,000 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় অভিযোগকারীকে 5,51,380 টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করেছে, রাজপালের ইতিমধ্যেই জমা দেওয়া 2.25 কোটি টাকা চূড়ান্ত পরিশোধের সঙ্গে সমন্বয় করা হবে। জানা গিয়েছে, 2010 সালে নিজের প্রযোজিত ছবি আঠাপাতা লাপাতা নির্মাণের জন্য রাজপাল যাদব প্রায় 5 কোটি টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় তিনি নির্ধারিত সময়ে ঋণ শোধ করতে পারেননি। পরে ঋণ পরিশোধের জন্য দেওয়া একাধিক চেক বাউন্স ধরায় বিষয়টি আদালতে গড়ায়। এই মামলায় এর আগেও একাধিকবার জেলে যেতে হয়েছে অভিনেতাকে। 2013 সালে প্রথমবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, পরে আপিলের ভিত্তিতে তিনি মুক্তি পান। 2018 সালের নভেম্বরে ফের 3 মাসের কারাদণ্ড হয় এবং 2019 সালের ফেব্রুয়ারিতে তিনি মুক্তি পান। 2026 সালের ফেব্রুয়ারিতেও একই মামলায় তাকে কয়েকদিনের জন্য জেলে যেতে হয়েছিল। মুক্তির পর রাজপাল জানিয়েছিলেন, আর্থিক সংকটে তার পাশে দাঁড়ানোর মতো বন্ধু বা অর্থ কোনোটাই নেই। সেই সময় বলিউডের একাধিক ব্যক্তিত্ব তাকে আর্থিক সাহায্য করেছিলেন। আদালতের কড়া মন্তব্য, এত সুযোগ এবং আর্থিক সহায়তা পাওয়ার পরও রাজপাল যাদব বকেয়া অর্থ পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। শুনানির সময় বিচারপতি তার আচরণকে সন্দেহজনক বলে মন্তব্য করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।